রঘু ডাকাত। এই বাংলার তিনি ছিলেন রবিনহুড। গরিবদের কাছে ছিলেন তিনি ভগবানের মতো, আর ইংরেজ আর জমিদারদের কাছে তিনি ছিল ত্রাস। 2025 সালের প্রথম দিনই বাংলার সুপারস্টার দেব ঘোষণা করে দিয়েছেন তিনি এবছর দুর্গাপুজোর হয়ে আসছেন রঘু ডাকাত। তার একটি নতুন সিনেমা মুক্তি পেতে চলেছে রঘু ডাকাত, আর দেব হয়ে আসছেন রঘু ডাকাত। তিনি তার সাথে সাথে এটাও ঘোষণা করে দিয়েছেন এটাই নাকি বাংলা সিনেমার সবচাইতে বেশি বাজেটের সিনেমা, যাকে নিয়ে এত উন্মাদনা। কে এই রঘু ডাকাত জানলে চমকে যাবেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তার নিজের লেখায় উল্লেখ করে গেছে এই রঘু ডাকাতের কথা। লোকে বলে সে নাকি ডাকাতি করার আগে আগাম চিঠি লিখত জমিদারদের। চিঠিতে লেখা থাকতো ডাকাতির তারিখ এবং সময়, কিন্তু তা সত্ত্বেও কেউ রঘু ডাকাতকে ছুঁতেও পারতো না। সে দল বেঁধে আসতো, জমিদারদের লুট করত, আর সেই ধন সম্পত্তি বিলিয়ে দিত গরিব দুঃখী অসহায়দের। শোনা যায় প্রভাবশালী জমিদাররা নাকি ঠক ঠক করে কাঁপত এই রঘু ডাকাতের নাম শুনে। নমস্কার বন্ধুরা, আমি রথিন রায়। আমি ভবঘুরে ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, রঘু ডাকাতের গল্প। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বাংলার ডাকাতদের গল্প বলা শুরু করলে তা দিয়ে প্রায় 10-12টা সিনেমা বানানো যায়, কিন্তু তাদের মধ্যে রঘু ডাকাতকে কেন বেছে নিলাম জানেন? কারণ রঘু ডাকাতের গল্পটা ঠিক যেন একটা গোটা সিনেমার মতন। ছোট বয়সে ইংরেজদের অত্যাচারে বাবাকে মরতে দেখা, সেই প্রতিহিংসার আগুন বুকে নিয়ে ডাকাত হওয়া, ইংরেজ ও জমিদারদের ত্রাস হয়ে ওঠা, অবশেষে গরিবদের ভগবান হয়ে ইতিহাসের পাতায় বিখ্যাত হওয়া। রঘু ডাকাতের মতো বর্ণময় চরিত্র হয়তো গোটা ভারত খুঁজে পেলেও আর একটা পাওয়া যাবে না। তাহলে চলুন আজকের ভিডিওতে শুনে নেওয়া যাক বাংলার সব থেকে মাল ডাকাত সর্দার রঘু ডাকাতের গল্প। কেউ বলে তার নাম ছিল রঘুনাথ আচার্য, আবার কেউ বলে তার আসল নাম রঘু ঘোষ। জনশ্রুতি ও ইতিহাসের তত্ত্ব প্রমাণ মেলালে জানা যায় রঘুর জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে। সময়টা অষ্টাদশ শতকের শেষ দিক, অর্থাৎ আজ থেকে 200 বছর আগেকার কথা। সেই সময় সুতানহটি, গোবিন্দপুর, কলকাতায় দাপিয়ে বেড়াচ্ছে ইংরেজরা, আর বাংলার গ্রামে গ্রামে অত্যাচার চালাচ্ছে নীলকর সাহেবের দল। তবে জমিতে একবার নীল চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যেত, সেই জমিতে অন্য ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ত। আর অর্থলোভী নীলকর সাহেবেরা কৃষকদের বাধ্য করত সেই সব জমিতে নীল চাষ করতে। আর যে সকল চাষিরা নীল চাষ করতে মানা করত তাদেরকে পেয়াদা দিয়ে তুলে আনতো লালমুখ সাহেবের দল, এবং তারপর শুরু হতো মারধর। চাষিদের পরিবারের লোকজনও বাদ পড়তো না এই অত্যাচার থেকে। জনশ্রুতি বলছে রঘুর বাবাও ছিলেন এমনই এক বিদ্রোহী চাষি, যিনি ইংরেজদের চোখে চোখ রেখে বলেছিলেন আমি কিছুতেই নীল চাষ করব না। কিন্তু সাধারণ এক চাষির এহেন বিদ্রোহ পছন্দ হয়নি নীলকর সাহেবদের। এক রাতে তুলে নিয়ে যায় রঘুর বাবাকে ইংরেজরা নীলকুঠিতে। সেখানেই সারা রাত ধরে চলে অকথ্য অত্যাচার। তারপর ভোর রাতে রঘুর বাবার দেহ টাঙিয়ে দেওয়া হয় গ্রামেরই মাঝে এক বড় উঁচু গাছে। সাথে সাথে হুমকি দেওয়া হয় চাষিদের, আর কেউ যদি নীল চাষ করতে অস্বীকার করেন তাহলে তাদেরও অবস্থা এই রঘুর বাবার মতোই হবে। বাবার মৃতদেহ যখন গাছ থেকে নামিয়ে আনা হচ্ছিল, বালক রঘু তখন হাউ হাউ করে কাঁদছিল। তারপর বাবার চিতাকাঠে আগুন দিচ্ছিল, তখন রঘু সিদ্ধান্ত নিয়ে নেয় প্রত্যেকটা নীলকর সাহেব আর তাদের প্রশ্রয় দেওয়া জমিদারদের এই আগুন দিয়েই ছাড়খাড় করব। ছোটবেলা থেকেই রঘু
লাঠি খেলায় বিরাট পারদর্শী ছিল। বাবার মৃত্যুর পর ইংরেজদের বিরুদ্ধে সেই লাঠি অস্ত্র হিসাবে বেছে নিল রঘু। আর রঘুর সাথে যারা সাথ দিল তারা রঘুরই পাড়ার কিছু দামাল ছেলে, যাদের প্রতিটি পরিবারের কেউ না কেউ ইংরেজদের হাতে অত্যাচারিত হয়েছে। কিছুদিনের মধ্যেই গড়ে উঠল বিরাট এক লাঠিয়ালের দল। আর সেই লাঠিয়ালের সর্দার হিসেবে আত্মপ্রকাশ ঘটল রঘুর। এই দলের প্রধান তিনটি কাজ ছিল। সদল বলে নীলকুঠি হামলা করা, হামলা করে সমস্ত সম্পত্তি লুট করা, শেষে নীলকুঠিতে থাকা নীলকর সাহেব সমেত নীলকুঠি জ্বালিয়ে দেওয়া। তখন থেকেই রঘুর নতুন জন্ম হলো, ডাকাত সর্দার রঘু হিসাবে। কিন্তু তারপর কি হলো? কি করে সে বড় মা কালীর ভক্ত হয়ে উঠল? আর হঠাৎ একদিন কেনই বা বন্ধ করে দিল বলি প্রথা? এখন জানবো সেই ঘটনাই। রঘু ততদিনে বাংলা কাঁপানো ডাকাত হয়ে উঠেছে। আর ইংরেজরা ঘোষণা করেছে রঘুকে যে ধরে দিতে পারবে সে পাবে কারি কারি টাকা। নৈহাটি থানার বড় দারোগা এক ধাপ এগিয়েই ঘোষণা দিল, আমি রঘুকে ধরবো। ঠিক দুদিন পরেই একটা চিঠি এলো নৈহাটি থানায়। আর সেই চিঠিতেই লেখা ছিল, আগামী অমুক দিনে আমি নৈহাটি থানায় যাব, সমস্ত সিপাহী যেন তৈরি থাকে, আমি রঘু বলছি। দেখি কোন বাপের বাটা দারোগা আমাকে পাকড়াও করে। ব্যাস, গোটা নৈহাটি জুড়ে দামামা বেজে গেল মহাযুদ্ধের। দারোগাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে রঘু। রাতারাতি থানার চারপাশে কয়েকশো সিপাহী মোতায়েন করা হলো। নির্দিষ্ট দিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে থানা চত্বর। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও রঘুর দেখা নেই। হঠাৎ বিকেলের দিকে সিপাহীরা দেখলো দূর থেকে একজন লম্বা চওড়া চেহারার মানুষ থানার দিকে এগিয়ে আসছে। ব্যাস, সবাই সঙ্গে সঙ্গে সজাগ হয়ে গেল। কিন্তু সেই লোকটা কাছাকাছি আসতেই দেখা গেল কোথায় ডাকাত, যে এসেছে নেহাতি একজন নিরীহ জেলে। দুখানা বিরাট সাইজের মাছ রয়েছে তার মাথায়। থানার দরজার কাছে এসে সে জেলে বলল, সুখচরের জমিদার আমাকে পাঠিয়েছেন, ওনার নাতিনের মুখে ভাত উপলক্ষে তিনি এই মাছগুলো দারোগা বাবুকে দিতে বলেছেন। এরপর আর কি, মাছের সাইজ দেখে দারোগা বাবু বেজায় খুশি হয়ে গেলেন। আর ওই জেলেকে কয়েক আনা বকশিসও দিলেন। আর ওই নিরীহ জেলে বকশিস নিয়ে দারোগা বাবুকে পেন নাম টুকে বিদায় নিলেন। দিন ফুরিয়ে যেতেই সবাই ভাবল রঘু ডাকাত ফাঁকা আওয়াজ দিয়েছে মাত্র। কিন্তু দিন দুয়েক বাদেই রঘু ডাকাতের তরফ থেকে চিঠি আসলো দারোগা বাবুর নামে। সেই চিঠিতে লেখা ছিল, বকশিসের জন্য ধন্যবাদ দারোগা বাবু। তারপর বলুন মাছ কেমন খেলেন। হ্যাঁ, ঠিক এইভাবেই গোটা নৈহাটি থানার পুলিশের সামনে থেকে মাথা উঁচু করে হেঁটে গিয়ে দারোগা বাবুকে বোকা বানিয়ে এসেছিলেন রঘু। তারপর সেই দারোগা বাবুকে উচ্চ পদস্থ অফিসারদের কাছে কতটা অপমানিত হতে হয়েছিল তা বোধ হয় আপনারা বুঝতেই পারছেন। শুধু নীলকর সাহেবই নয়, ছোট বড় অত্যাচারী জমিদারদের কাছেও ছিল সাক্ষাৎ যমদূতের মতো রঘু। আসলে গরিব অসহায়ের উপর জোর জুলুম করা প্রত্যেকটা মানুষই ছিল রঘুর অঘোষিত শত্রু। শোনা যায় সেই সময় নাকি আগে ভাগেই রক্ত দিয়ে চিঠি লিখে ডাকাতির দিনক্ষণ জানিয়ে রাখত রঘু। তারপর নির্দিষ্ট দিনে সদল বলে আক্রমণ করত। সেখানে লুটপাটের শেষে জ্বালিয়ে দেওয়া হতো জমির সব বেনামি দলিল, পুড়িয়ে দেওয়া হতো গরিব মানুষদের কাছ থেকে অন্যায়ভাবে তৈরি করে নেওয়া জমির খতিয়ান। একের পর এক সর্বশান্ত করে ছেড়ে দেওয়া হতো বড়লোক জমিদারদের। কখনো কখনো আবার লাঠি দিয়ে হত্যা করা হতো অত্যাচারী শোষকদের। অবশেষে সেই জমিদারদের কাছ দিয়ে লুট করা ধন সম্পত্তির প্রায় সবটাই বিলিয়ে দেওয়া হতো অসহায় গরিব মানুষদের মধ্যে।
ফলে সাধারণ মানুষের মধ্যে রঘুর জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। তারা রঘু ডাকাতকে সৃষ্টিকর্তার পাঠানো দূতের মতো ভালোবাসতে শুরু করলো। আর সেই কারণেই ইংরেজদের কাছে আরো কঠিন হয়ে পড়ল রঘুকে ধরা। কারণ নাকি এমনও হয়েছে, ডাকাতির পর ছদ্মবেশে পাড়ারই কোনো এক বাড়িতে আত্মীয় সেজে থেকে যেত রঘু ও তার দলবল। ফলে ইংরেজ পেয়াদারা আশেপাশে তল্লাশি চালালেও ঘুণাক্ষরে টের পেত না রঘুর অস্তিত্ব। তবে কখনো কোনোদিনও মহিলাদের অসম্মান করতো না রঘু ও তার দলবল। ফলে ডাকাতি করার সময় মহিলাদের কাছে হাত জোর করে মিনতি করত তাদের সহযোগিতা করার জন্য। শোনা যায় হুগলির ত্রিবেণীর বাগাটিতে থাকতো রঘুরই বড় ভাই বিদো ঘোষ। লোকেরা অবশ্য তাকে বিদু ডাকাত নামেই চিনত। রঘু আর রঘুর বড় ভাই দুজনাই ছদ্মবেশ ধরার ওস্তাদ। শোনা যায় তারা নাকি দিনের বেলায় চাষিদের সঙ্গে ক্ষেত মজুরের কাজ করত ছদ্মবেশ ধরে, আর রাত হলেই দেখা যেত তাদের আসল রূপ, বেরিয়ে পড়তো ডাকাতির উদ্দেশ্যে। প্রত্যেকবার ডাকাতি করতে যাওয়ার আগে রঘু কালী পুজো করত। হ্যাঁ, দেবী কালী আর রঘুর মধ্যে যেন মা ছেলের সম্পর্ক ছিল। তবে এক ডাকাতের সাথে মা কালীর এমন মা ছেলের সম্পর্ক কিভাবে হলো? লোকমুখে প্রচলিত আছে রঘু এবং রঘুর ভাই বুধো ডাকাত পুলিশের ধাওয়া খেয়ে একদিন সপ্তগ্রামের দেবীপুরের জঙ্গলে গিয়ে লোকালো। আর সেই জঙ্গলেই একদিন স্বপ্নাদেশ পেল মায়ের। সেই স্বপ্নাদেশ পেয়ে দেবীপুরের ওই জঙ্গলের পুকুর থেকে উদ্ধার হয় একটি কালী মায়ের মূর্তি। সেই কালী মার মূর্তি তিনি সিদ্ধেশ্বরী মা রূপে পুজো করতে থাকেন দেবীপুরের ওই জঙ্গলে। বর্তমান বাগাটি রঘু ডাকাত কালীবাড়ি নামে যেই মন্দিরটি প্রচলিত রয়েছে, সেখানেই রয়েছে সেই দেবী মায়ের মূর্তিটি। এই অঞ্চলেই রঘু গড়ে তোলে তার নিজস্ব গ্রাম নিশিনগর। পরবর্তীকালে সেই নিশিনগর নিশিরাগড় নামে পরিচিত পায়। তখন মানুষ পায়ে হেঁটেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত। এরপর ওই জঙ্গল দিয়ে কোনো বড় লোক, জমিদার বা জমিদারের লোকজন হেঁটে যেত, তাহলে তাদেরকে সবার ফার্স্ট রঘুর লোকজন ধরে টাকা পয়সা যা ধন সম্পত্তি থাকতো কেড়ে নিত। কেড়ে নিয়ে তাদের অপহরণ করে ধরে নিয়ে আসা হতো ওই মায়ের মন্দিরে। সেখানেই কোনো অমাবস্যা পূর্ণিমা তিথি দেখে মায়ের হাড়ি কাটে তাদের বলি দেওয়া হতো। শুধু তাই নয়, অসহায় গরিব মানুষদের উপর যারাই অত্যাচার করত তাদেরই ধরতে পেলে অপহরণ করে নিয়ে এসে অমাবস্যা পূর্ণিমার তিথি দেখে মায়ের সামনে হাড়ি কাটে চড়ানো হতো তাদের। রঘু আর বুধো ডাকাত এরা বিশ্বাস করত অত্যাচারী শাসকদের বলি দিলে মা নাকি তুষ্ট হন। কথিত আছে রঘু আর বুধো মিলে ল্যাটা মাছ পুড়িয়ে নাকি মায়ের পুজো দিত। তবে আজও ত্রিবেণী কালীতলার সিদ্ধেশ্বরী মায়ের কালী মন্দিরে ল্যাটা মাছ পুড়িয়ে নাকি মায়ের ভোগ দেওয়া হয়। তবে এখন যেই কথাটা আপনাদের বলবো সেটা শুনতে আপনাদের একটু হয়তো অবাক লাগবে। সারা বাংলা জুড়ে রয়েছে অনেক রঘু ডাকাতের গল্প। শোনা যায় বর্ধমানের কাটোয়াতেও নাকি রঘু ডাকাতের মন্দির রয়েছে, কলকাতাতে রয়েছে, 24 পরগনায় রয়েছে, হুগলিতেও রয়েছে। তবে আসল কে রঘু ডাকাত? হ্যাঁ বন্ধুরা, এই অত্যাচারী শাসকদের জন্য বারবার জন্ম হয়েছে একজন রঘু। আমরা যেই রঘু ডাকাতের গল্প বলছি এটা হুগলি জেলার ত্রিবেণীর কালীতলার রঘু ডাকাতের গল্প। এই রঘুই নাকি একবার মা কালীর সন্তান সাধক রামপ্রসাদকে বলি দেবে বলে নিয়ে এসেছিলেন তার মন্দিরে। তারপর কি হলো শুনুন ভিডিওর পরবর্তী অংশে। দেবীপুরের জঙ্গল দিয়ে ত্রিবেণী ঘাটের দিকে হন্তদন্ত করে হেঁটে চলেছেন সাধক রামপ্রসাদ। তার এক বন্ধু মৃত্যুশয্যায়, তাই তাকে শেষ দেখার জন্য। দেবীপুরের এই জঙ্গলে বাঘ এবং ডাকাতের ভয় ছিল প্রবল। তবুও এই রাস্তা দিয়ে আসার কারণ এই রাস্তাই নাকি সবচাইতে শর্টকাটের রাস্তা ত্রিবেণী ঘাটের দিকে আসার। তাই কোনো ভয়কে তোয়াক্কা না করেই রামপ্রসাদ হেঁটে আসছিলেন এই জঙ্গলের মধ্যে দিয়ে রাতের অন্ধকারে একা একা। তারপর আচমকাই হাড়ে করে রামপ্রসাদকে ঘিরে ধরল রঘু ডাকাতের দল। আসলে রামপ্রসাদকে দেখে, রামপ্রসাদের গায়ের রং এবং উচ্চতা দেখে মনে হতো তিনি জমিদার বংশেরই লোক। সেদিন ছিল অমাবস্যা তিথি, মন্দিরে কোনো বলি দেওয়ার মতন লোক ছিল না, তাই রামপ্রসাদকেই ধরে নিয়ে যাওয়া হলো
বলি দেবার উদ্দেশ্যে। রামপ্রসাদ হাত জোর করে রঘুর কাছে মিনতি করে বললেন, আমি দরিদ্র ব্রাহ্মণ ঘরের লোক, আমি মাতৃসেবক, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার এক কাছের মানুষ মৃত্যু শয্যায়, আমি ওনাকে দেখে ফিরি, তারপর না হলে আমাকে মায়ের কাছে উৎসর্গ করবেন। রামপ্রসাদের ওই কথা শোনে কে? রঘুর দল নাছোড়। তারা জোর করে রামপ্রসাদের মাথা নামিয়ে আনলেন হাড়ি কাঠে, চোখ বেঁধে। চোখ ভিজে আসলো রামপ্রসাদের, মৃত্যু ভয়ে না, আসলে মৃত্যুযাত্রী বন্ধুর সাথে দেখা হলো না সেই কষ্টে। হাড়ি কাঠে গলা রেখে সাধক রামপ্রসাদ মনের দুঃখে গান ধরলেন। সেই গান ধরতেই যেন আচমকা সবকিছু বদলে গেল। হঠাৎ রঘু ডাকাত দেখে, এ কি, হাড়িঘাটে যাকে আমরা দিয়েছিলাম সে নেই, রয়েছে স্বয়ং কালিমা। এই দৃশ্য দেখে রঘু হাঁটু গেড়ে জোরহাত করে বসে পড়ল এবং ক্ষমা চাইল সাধক রামপ্রসাদের কাছে। ওই দিনের পর থেকেই আর নাকি কখনো নরবলি দেয়নি রঘু। আর এর কিছুদিনের পরেই রঘুর সাথে আরও একটা আশ্চর্য জিনিস ঘটে। কথিত আছে, বর্ধমান থেকে ডাকাতি করে ফেরার পথে একটা জলাশয়ে দুটি আশ্চর্যজনক পাথর দেখতে পান রঘু। কিছুক্ষণ পাথর দুটোকে দেখে আবার তার ডেরায় ফিরে আসেন রঘু। ওই পাথর দুটোকে দেখে রঘুর মনে কৌতূহলের শেষ ছিল না, তবুও তিনি পাথর দুটো রেখেই নিজের ডেরায় ফিরে আসেন। সেই রাতেই নাকি রঘুর প্রচণ্ড জ্বর আসে, আর জ্বরের মধ্যে আরও একবার স্বপ্নাদেশ পান রঘু। ওই পাথর দুটোই নাকি মহাদেব আর কালীর বিগ্রহ। ওই পাথর দুটোকেই জলের থেকে উদ্ধার করলে এবং ডাকাতি ছেড়ে দিলে তাহলেই জ্বরের থেকে মুক্তি পাবে সে। নিজেদের দলের সর্দারকে বাঁচাতেই সদল বলে ওই পাথর দুটোকে উদ্ধার করতেই পাড়ি দেয় রঘুর দলবল। তারপর ওই পাথর দুটোকে উদ্ধার করে নিয়ে আসা হয় কলকাতায়। কাশীপুরের কালীবাড়িতে ওই পাথর দুটোকে দেবী রূপে প্রতিষ্ঠিতা করে ওখানেই শপথ নেয় ডাকাতি ছাড়ার রঘু আর রঘুর সদল বলে। তারপরেই নাকি সুস্থ হয়ে ওঠে রঘু। এইভাবেই শেষ হয় রঘুর ডাকাতির অধ্যায়। এরপর বাকি জীবনটাই রঘু নাকি কালীর সাধক হয়েই কাটিয়ে দিয়েছিলেন। তবে ইংরেজ অথবা পুলিশ কেউ কিন্তু রঘুর শেষ জীবন পর্যন্ত টিকিটাও ছুঁতে পারেনি। বন্ধুরা, এই রঘুকে নিয়ে তো সিনেমা আসছেই দেবের, আপনারা তো সিনেমাটা অবশ্যই দেখবেন। তবে তার আগে একবার দর্শন করে আসুন রঘুর সেই কালীবাড়ি, হুগলির ত্রিবেণীর ডাকাতে কালীবাড়ি। কিভাবে আসবেন এই ত্রিবেণীর ডাকাতে কালীবাড়ি? ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী রেল স্টেশন, অথবা ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ধরে মগরা রেল স্টেশন। দুটো রেল স্টেশন থেকেই অটো বা টোটো ধরে আপনি পৌঁছে যাবেন মাত্র 10 টাকার বিনিময়ে ডাকাতে কালীবাড়ি, ত্রিবেণী কালীতলা বাগাটি ডাকাতে কালীবাড়ি। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানান, লাইক দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। আজ এখানেই রাখছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।